আজ ফের এসএসসি মামলা শুনানি ছিল। 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি, আপনার কি মনে হয়? ভবিষ্যৎ আমার বলার মতো কোনো ধৃষ্টতা নেই। ভবিষ্যৎ আমি খুব একটা উজ্জ্বল দেখছি না। অনেক কাঁটাতারের বেড়া। কারণ আপনি যদি পয়েন্ট টু পয়েন্ট দেখেন, আজকে বোর্ডের কাছে এইটা সবথেকে বড় প্রশ্নচিহ্ন যে যারা জেনুইন চাকরি পেয়েছে তাদেরকেও বোর্ড চাকরিটা দিয়েছে, যারা ইল্লিগাল চাকরি পেয়েছে তাদেরকেও বোর্ড চাকরিটা দিয়েছে। তাহলে সুপ্রিম কোর্টের সেখানে জিজ্ঞাস্য ছিল যে কী এমন প্রেশার ছিল বোর্ডের ওপরে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কারো জাল, এটা তো বোর্ড বলতে পারবে না, কারণ চাকরি তারা করছে। বোর্ডের নির্ধারিত যত পদ ছিল সেই এবং যত স্কুলে যত ভ্যাকেন্সি ছিল সেই সমস্ত স্কুলে সেই সব ভ্যাকেন্সি পূরণ করেই তারা চাকরি করছে। তাহলে সেই প্রসেসটা টোটাল লিগাল হয়েছে। আর এই যে একটা জিনিস বলা হয়েছে যে ওএমআর মার্কশিট ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে এবং স্ক্যান কপিটাও শিওর নয় যে ওটার স্ক্যান কপি, যতক্ষণ না এই জায়গাটা শিওর হচ্ছে আমার মনে হয় সেই জন্য সুপ্রিম কোর্ট কোনো ফাইনাল অর্ডারে কোনো ফাইনাল ভার্ডিক্টে পৌঁছাতে পারছে না। হয়তো ক্যালকাটা হাইকোর্ট একটা ভালো অর্ডার দিয়েছিল যে সবার চাকরি বাতিল, কিন্তু দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট আমার মনে হয় এই অর্ডারটা আমার মনে হয় যে ত্রুটিমুক্ত নয়। কারণ কেন, এদের মধ্যে যদি অ্যাসেসমেন্ট করা যায়, যদি বোর্ডের কথা আমরা মেনে নিই যে তাহলে তো 6,000 যদি বাদও দিয়ে দিই রাফলি, অন্তত 19,000 বা 18,995 জন 895 জন তারা তো জেনুইন চাকরিটা পেয়েছে, পড়াশোনা করে পরীক্ষা দিয়ে খেটে চাকরিটা পেয়েছে। আজকে না থাক সুপ্রিম কোর্ট হয়তো তাদের বয়সে রিল্যাক্সেশন করে তাদেরকে নতুন চাকরিতে বসতে বলতে পারে, কিন্তু আমার মনে হয় আজকে অনেকেই সেই স্টাডিটা করতে পারবে না এবং অনেকেই সেই চাকরি পরীক্ষাটা কৃতকার্য হতে পারবে না। সুতরাং অনেক এর বাধা রয়েছে, অনেক রকম ম্যালিস রয়েছে। তবুও আমার মনে হয় যে কোনো একটা জায়গা থেকে যদি কোনোভাবে একটা ফাইনাল জায়গায় পৌঁছানো যায়, জেনুইনদের চাকরি থাক, কিন্তু আরেকটা জায়গা খুব ডেঞ্জারাস জায়গা হয়ে যাচ্ছে। সেটা কি, সেটা আপনাদের বলি যে ভোটের আগে আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্ট বলেছিল কারোরই চাকরি যাবে না। ফেক যারা চাকরি পেয়েছে, সিজেশন অফ স্যালারিটা তাদের কি হবে? তারা তো প্রতি মাসে স্যালারিটা নিয়ে যাচ্ছে। এবার তাদের টাকাটা যখন সিজ করার কথা উঠবে, আদৌ তারা সেটা দেওয়ার মতন জায়গায় থাকবে? তো অনেক প্রশ্ন এর মধ্যে রয়েছে। ভবিষ্যৎ কি হবে কেউ বলতে পারে না। এই কেস অনেক পয়েন্ট বিচার করে ফাইনাল অর্ডার করতে হবে, এটা আমি আপনাদের আগেও বলেছি। অনেক পয়েন্ট বিচার করার দরকার রয়েছে এই কেসে। সুতরাং আমার মনে হয় যে পিছিয়েছে, কি বলবো, যারা রাজপথে অপেক্ষা করছে, যারা ফেক চাকরির জায়গায় যাদের ঢুকতে পারতো, যাদের জেনুইনভাবে যারা পরীক্ষা দিয়েছে তাদের তো একটা সুযোগ হয়তো সেই জায়গা সুপ্রিম কোর্ট আবার নষ্ট করে দিল, সেটাও একটা লোকে না হলে বলবে, সেই জায়গাটাও সুপ্রিম কোর্টকে ভাবতে হচ্ছে। সুতরাং এর মধ্যে মানে ইফ ডু নট অনেক কিছু রয়েছে। একদম ফাইনাল অ্যাসেসমেন্টে পৌঁছানো একটু সময়ের ব্যাপার, এটা ধৈর্য ধরতে হবে। আমরাও বুঝি যে এই ধরনের মামলায় জাজমেন্ট দিতে গেলে সমস্ত দিক খতিয়ে দেখে তারপরে দিতে হয়। কারণ দেখুন, আমাদের যেটা আইনের পরিভাষা, তাতে আমরা এটাই বলি যে একজন নিরপরাধও যেন শাস্তি না পায়। তাতে যদি 10 জন অপরাধী তাদেরকে ছেড়ে দিতে হয় বা তাদের প্রমাণ না হয়, সেটা আলাদা জিনিস। কিন্তু দেখা গেল যে লোকটা জেনুইন চাকরি পেয়েছে, খেটে পেয়েছে, পরিশ্রম করে পেয়েছে, সারাদিন পড়াশোনা করে পেয়েছে, যে কোনো টাকা পয়সা দেয়নি, কিচ্ছু করেনি, সে তার স্বপ্নটাকে পূরণ করেছে, আজকে কয়েকটা ফেক লোকের জন্য তার চাকরিটা বা তাদের চাকরিটা, তাদের সংখ্যাটাই বেশি। বিভিন্ন যদি আমরা সোর্স ধরি, সিবিআই যদি আমরা সিবিআইয়ের তথ্য যদি আমরা ধরি, যদি আমরা বোর্ডের যে অ্যাডভোকেটস রয়েছেন তাদের যদি বয়ান ধরি সুপ্রিম কোর্টের কাছে, সরকারের যদি বয়ান ধরি, তাহলে সমস্ত বয়ান মোটা দাগে এটা বলছে জেনুইন চাকরি প্রার্থীদের সংখ্যাটাই বেশি। মানে সেটা প্রায় 75%, 25% ফেক। তাহলে 25%-এর জন্য 75% লোকের চাকরি চলে যায়, এটাও কখনো সঠিক বিচার একটা দেশের সর্বোচ্চ বিচারালয়ের কাছে হতে পারে না। সুতরাং অনেক পয়েন্ট দেখার রয়েছে। আমার মনে হয় সময় নিক সুপ্রিম কোর্ট, কিন্তু বিচারটা সঠিক। 6 মাস কেটে গেল, এখনও সুবিচার পেল না অভয়া, তাহলে কি সুবিচার হবে না? দেখুন, আমাদের দেশে বিচার কথাটা এটা মানে একটা কি বলবো, একটা গিমিক। আমি নিজে একজন আইনজীবী,
কিন্তু আমিও বলবো বিভিন্ন জায়গায়, ধরুন আমাদের, আপনি অভয়ার কেস ছেড়ে দিন, একজন মানুষ তার কোনো একটা ঘটনা নিয়ে পুলিশের কাছে কমপ্লেন করে, পুলিশ কি করে, যদি দেখে যে কোনো পলিটিক্যাল লিডারের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই পলিটিক্যাল লিডারটা খুব প্রভাবশালী রুলিং পার্টির লোক, পুলিশ কি করে, তার সেই কেসটাকে লঘুভাবে সাজায় এবং চেষ্টা করে যে যে কমপ্লেন করেছে তাকে আবার অন্য কেসে ফাঁসিয়ে দেওয়া। এক্ষেত্রেও সঞ্জয় রায়ের সাথে আরও বহু মানুষ জড়িত, অন্তত টালা থানার ওসি সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েল পরোক্ষভাবে হলেও জড়িত এই কেসে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যার জন্যই আপনারা দেখেছিলেন যে সন্দীপ ঘোষ কিন্তু যখন সিবিআই হাইকোর্ট যখন সেকেন্ড ট্রায়াল করার কথা বলেছিল, মানে সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা বলেছিল, সন্দীপ ঘোষ বারবার এসে সেটাতে বাধা দিয়েছিল, যদিও কার্যত তারকেও শোনানোর জন্য ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এটাও একটা বিষয় যে যেভাবে ট্রায়ালটা করা হয়েছে, আপনি বলবেন কেন এতদিন কেন ট্রায়াল ফেলে রাখা হবে, তাহলে তো ঠিকই হয়েছে, রেপের ট্রায়াল বা মার্ডার কেসের ট্রায়াল দিনের পর দিন পড়ে থাকে, এভিডেন্স নষ্ট হয়ে যায়। কিন্তু আদৌ আপনি যদি শিয়ালদা কোর্টে সঞ্জয় রায় জাজমেন্টটা দেখেন, সঞ্জয় রায় যে দোষী সেটা তো প্রমাণ হয়েছে, কিন্তু সেই জাজমেন্টেরও তো বহু জায়গায় গলদ রয়েছে। আপনি যদি পুঙ্খানুপুঙ্খ লাইন বাই লাইন বিচার করেন, সঞ্জয় রায়কে যখন আত্মপক্ষ সমর্থন করার কথা মানে সুযোগ দেওয়া হয়েছিল, সঞ্জয় রায় তখন বলেছিল সে রেস্টরুম থেকে বেরিয়েছে এবং পুরুষদের রেস্টরুম থেকে তাকে বেরোতে দেখা গেছে। অথচ দেখা গেল যে ওই মহিলার যে ডেড বডি তাকে সেটা সেমিনার হল থেকে বা ওইখান থেকে উদ্ধার হয়েছে। এছাড়াও অন্যান্য যাদের ডিপোজিশন নেওয়া হয়েছে, অন্যান্য যাদের সাক্ষী নেওয়া হয়েছে, যেমন অভয়ের বাবা মা, তারা কিন্তু একটা প্রশ্ন তুলেছিলেন, আমি অন্য সংবাদ মাধ্যমে বসে তারা প্রশ্ন তুলেছিলেন যে ডেলিভারি বয় যে রাত্রিবেলা খাবার দিতে এসেছিল, আদৌ সেই খাবারের মধ্যে কোনো কিছু ছিল কি না, তাকে কেন জেরা করা হয়নি? যারা অভয়ার সঙ্গে ওই সময় ওই দিন ছিল তাদেরকে কেন জেরা করা হয়নি? অনেক এই কেসের মধ্যে আমি তো মনে হচ্ছে সুবিচার পাওয়া অভয়ের পক্ষে অত্যন্ত কঠিন, বিশেষ করে এই রাজ্য সরকার যখন সঞ্জয় রায়কে 4 দিনের মধ্যে আসামি করে তাকে একদম ফাঁসি কাটে ঝুলিয়ে দিতে চেয়েছিল, তখনই বোঝা গেছিল কোনো প্রভাবশালী ব্যক্তিত্বকে আড়াল করার জন্যই পুরো ঘটনাটাকে সাজানো হচ্ছে। এবং এই রায়ও তার একটা প্রকৃষ্ট উদাহরণ। সঞ্জয় রায় একাদশী নয়, মামলা আজকে আরও একটা বিষয়, সুপ্রিম কোর্টে এই যে মামলাটা গেছে, এই মামলায় সুপ্রিম কোর্টের লেটেস্ট অবজারভেশন কি আছে? আমরা যখন মনে করেছিলাম যে সুমোটো সুপ্রিম কোর্ট মামলাটা নিয়েছে, এই মামলাটার ক্ষেত্রে হয়তোবা এমন কিছু আমরা দেখতে পাবো, পৃথিবী উল্টে যাবে, ভারতবর্ষ উল্টে যাবে, রেপ কেসে এমন কোনো ঘটনা হলে সুপ্রিম কোর্ট হয়তো বিশাল কিছু করে ফেলবে। আজও পর্যন্ত সুপ্রিম কোর্ট খালি আর্লি ট্রায়াল করা ছাড়া স্পেসিফিকভাবে আর কোনো অর্ডার কি পাস করেছে বা সর্বজন বিদিত কোনো অর্ডার কি পাস করেছে, এটা তো একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসেবে সুপ্রিম কোর্ট আপহোল্ড করেছিল। তারপরেও বলবো সুপ্রিম কোর্ট এতদিন ধরে মামলাটা নিয়ে যে বসে রয়েছে, এই মামলাটার আরও অনেক কিছু করা যেত। ক্যালকাটা হাইকোর্ট যেমন আমরা দেখেছি একটা জিনিস ভালো হয়েছে, রাজ্য সরকারের প্লিটাকে তারা ডিসমিস করেছে। সত্যিকারে রাজ্য সরকারের এখানে কোনো ভূমিকাই নেই, সিবিআই ইনভেস্টিগেশন করছে, রাজ্য সরকার সেখানে কি করতে পারে? যেন জোর করে একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা। আমার পরিষ্কার একটা জিনিস মনে হয়, বিচার হয়তো হবে, আরও সময়ের ব্যাপার। এবং আর একটা জিনিস যেটা আমার ব্যক্তিগত ধারণা এই কেসের ক্ষেত্রে, যে সাপ্লিমেন্টারি চার্জশিট যদি খুব দ্রুত পেশ করা মানে করে এইটাকে যদি তদন্তের আওতায় না নিয়ে আসা হয় বাকিদেরকে, তাহলে অনেক এভিডেন্স কিন্তু লুজ হয়ে যাবে এবং ভবিষ্যতে সত্যিই অভয়া সঠিক বিচার পাবে। 9 ফেব্রুয়ারি অভয়ার জন্মদিন ছিল, অভয়া মঞ্চ ওই দিন আবার আন্দোলন শুরু করে, কিন্তু পদে পদে পুলিশের বাধা বিপত্তির মুখে পড়তে হয়। তাহলে কি সাধারণ মানুষের সামান্য প্রতিবাদ করার অধিকারও খর্ব করা হচ্ছে? না, এটা দেখুন, আমি কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা পছন্দ করি না। অভয়া মঞ্চে যেমন পুলিশ প্রতিবাদ করেছে, ঠিক সেই রকমই 9ই ফেব্রুয়ারি কালকে বইমেলার শেষ দিন ছিল, আমি নিজে বইমেলায় ছিলাম। অভয়ার জন্য স্টলে লেখা থেকে শুরু করে অভয়ার জন্য
অভিনব প্রতিবাদ, এবং সেখানে বহু ডাক্তাররা ছিলেন, সাধারণ মানুষ ছিলেন, সেখানে পুলিশ কোনো রকম কোনো বাধা দেয়নি এবং মানুষ ঘন্টার পর ঘন্টা ধরে সেই প্রতিবাদ জানিয়েছেন এবং প্রত্যেকটা সংবাদ মাধ্যমে সেটাও প্রকাশিত হয়েছে। আপনি যেটা বলছেন, হয়তো পুলিশ টু সাম এক্সটেন্ট বা প্রশাসন টু সাম এক্সটেন্ট ভয় পাচ্ছে, এখনও তাদের ভয় ভীতি এই ব্যাপারটা নিয়ে রয়েছে। কারণ প্রথমত হচ্ছে যে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছিল ওই ডার্বি ম্যাচকে কেন্দ্র করে, ডার্বি ম্যাচ পর্যন্ত ক্যান্সেল হয়েছিল, বিভিন্ন জায়গায় মিছিলের পারমিশন পর্যন্ত দেওয়া হয়নি। এইটাতে আমার মনে হয় যে রাজ্য প্রশাসন কোনো কিছু চেপে দেওয়ার চেষ্টা অবশ্যই করছে। এটা খুবই দুঃখজনক। রাজ্য সরকার তো চায় না যে ডাক্তাররা কিছু করুক, কিন্তু আপনাকে একটা কথা বলবো, মানুষের স্বতঃস্ফূর্ততা ডাক্তারদের সঙ্গে কিন্তু অনেকটাই এখন আমার চোখে অন্তত কম। তার কারণ হচ্ছে যে ওই যে ডাক্তারদের নামে একটা ওই মানে বিশেষ করে এই ধর্মতলায় যখন তারা আমরণ অনশনে বসলো, ওই যে টাকা পয়সা উঠলো না, তারপরে বিভিন্ন জায়গায় এই টাকা পয়সার অ্যাকাউন্টস নিয়ে বিভিন্ন রকম তথ্য উঠে এলো, মামলা হলো, তারপরে যেন মানুষ ডাক্তারদের প্রতি যে শ্রদ্ধা ছিল এই কেসে, বা এইটায় ডাক্তারদের প্রতি মানুষের যে একদম মানে হৃদয়ের অন্তঃস্থল থেকে যে সমর্থন ছিল, সেই সমর্থনটা অনেকটাই মরে গেছে। এটা আপনাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, যদিও পুলিশের কোনো অথরিটি নেই এই ধরনের কাজ করার। এবং আমি বলবো, যদি এরকম ধরনের ঘটনা হয়ে থাকে, ত্রিধারার সামনেও হয়েছিল, আপনারা দেখেছিলেন, ছুটির দিনে কোর্ট বসে তার বিচার হয়েছিল। যাদের সঙ্গে করা হয়েছে তারা কোর্টের দ্বারস্থ হন এবং সেই সমস্ত পুলিশ অফিসার যারা করেছেন তাদেরকে আপনারা আইনের আওতায় আনুন। একজন আইনজীবী হিসাবে আমি এই কথাটাই বলতে পারি। 2026 সালে বাংলায় বিজেপি সরকার হবেই বললেন ধর্মেন্দ্র প্রধান। অন্যদিকে কুণাল ঘোষ বলছেন দিল্লিতে যাই হোক না কেন স্টেটে 240-এরও বেশি আসন পাবে তৃণমূল। কি বলবেন? খুব কন্ট্রোভার্সিয়াল বিষয়। আমি দুটো বিষয় এখানে তুলে ধরব। বিজেপি এই রাজ্যে, আমি অন্তত মনে করি যে এক্ষুনি 26 সালেই চলে আসবে এমনটা হবে না। 240 পাবে কি পাবে সেটা আমি জানি না, কিন্তু দিল্লির রেজাল্ট দেখার পরে আমার মনে হয়েছে বিজেপি যদি চায়, বিজেপি যদি মনে করে দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, তাহলে সেটা করতে পারে। কিন্তু একথাও অস্বীকার করার জায়গা নেই যে অ্যালায়েন্স করে আপ দেখুন, আপ ক্ষমতায় ছিল, মহিলা ইস্যু, মহিলাদের বাসে যাতায়াত ফ্রি করে দেওয়া, মহিলাদের আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেসিলিটি দেওয়া, রাতে নিরাপত্তা বাড়ানো, এইসব ব্যাপারগুলো আপ করে দেখিয়েছিল। কিন্তু যখন দেখা গেল আপের যে সুপ্রিমো কেজরিওয়াল, সে আবগারি দুর্নীতিতে জেলে ঢুকে গেল, তারপরেই কিন্তু আপের যে সমর্থন সেটা কমতে শুরু করলো। পাশাপাশি কংগ্রেসের যে একটা ভাঙা সমর্থন হলেও আপ পেত, সেই সমর্থনটা পরবর্তীকালে আপের সাথে কংগ্রেসের যে একটা গণ্ডগোল লেগে গেল, সেই গণ্ডগোলটার পুরোপুরি ফায়দা বিজেপি তুলে নিল। যেমন আমি আপনাকে বলেছি, ওই ইন্ডি পিন্ডি এই সমস্ত জোট করে কিন্তু বিজেপিকে দিল্লি থেকে সরানো যাবে না। এটা আপনি একদম পরিষ্কার খাতায় লিখে রাখুন। তার মধ্যে যেই যত বড় ভারতবর্ষের রাজনৈতিক মাথা থাকুক না কেন, একটা সুগঠিত সংগঠিত সরকারকে সরাতে আপনি পারবেন না। বিজেপির কিছু নীতি আছে খুব ভালো, খুব ভালো। আমি বিজেপির সমালোচনা করি, কিন্তু যার যেটা ভালো তার সেটা বলা উচিত বলে আমি মনে করি। আইনজীবী হিসাবে আমি কখনো আমি বলবো না যে কারোর দিকে ঝোল টেনে আমি কথা বলবো। কিছু জিনিস আছে বিজেপি সেটা করে দেখিয়েছে। যেমন ধরুন নোটবন্দি, যেভাবে ফেক নোটস বিশেষ করে বর্ডারে সারা দেশে বেড়ে গেছিল, নোটবন্দিটা একটা খুব ভালো ইস্যু ছিল। তারপরে হচ্ছে আরও বলবো, এখন বিজেপির আরও কিছু ইস্যু রয়েছে যেগুলো হয়তো এই রাজ্যে আপনি দেখতে পাবেন না। এই রাজ্যের সরকার করতে চায় না আবাসন প্রকল্প। এই আবাসন প্রকল্পে অন্যান্য রাজ্যে প্রচুর মানুষ ঘরবাড়ি পেয়েছে, এখানে তো লুটে পুটে খেয়ে নিয়েছে মমতা সরকার, ছেড়ে দিন। তারপরে ধরুন সেন্ট্রাল গভর্নমেন্ট রেলের যে বিভিন্ন প্রজেক্ট, বন্দে ভারত থেকে শুরু করে ভালো ভালো রেলগাড়ি চালানো, মানুষের যাওয়া আসার পথকে আরও সুগম করা, হয়তো ভাড়া টাড়া বেড়েছে ইত্যাদি হয়েছে, কিন্তু রেলের যে সর্বাঙ্গীন উন্নতি হয়েছে, এই জায়গাগুলো কেন্দ্রীয় সরকার তথা বিজেপির একটা সাপোর্ট। তারপরে এই যে 12 লাখ পর্যন্ত আয়কর ছাড় ইনকামের ওপরে, যদিও ইনকাম বহু মানুষ, অর্ধেক মানুষ খেতে পায় না,
কিন্তু কিছু ক্ষেত্রে মিডল ক্লাস ফ্যামিলি বা আপার মিডল ক্লাস ফ্যামিলি, তাদের ক্ষেত্রে যে করের বোঝা, সামান্য একটু বেশি ইনকাম করলেই যে করের বোঝা গলার মধ্যে হাঁসফাঁস করতো, সেই জায়গাটা অনেকটা তারা রিলিফ পেয়েছে। শিক্ষিত মানুষ কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে। এবং আর একটা জিনিস আপনাকে বলি, মুসলিমদের যে ভোট ছিল আপের প্রতি, মুসলিমরা বুঝেছে যে বিজেপি তাদের ভালো না করুক, অ্যাটলিস্ট ক্ষতি করছে না, যার জন্য মুসলিম ভোটও দিল্লিতে কিন্তু বিজেপি পেয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আর একটা ব্যাপার হচ্ছে যে এই রাজ্যে কি হবে এটা ভবিষ্যৎ বলবে। এই রাজ্যে তৃণমূলের যা এই মুহূর্তে ক্ষমতা, যা ক্যারিশমা, তাতে আমি 2026-এ বিজেপিকে দেখছি না, একদম পরিষ্কার আমি বলে দিলাম। তার কারণ হচ্ছে যে এই রাজ্যে মানুষের যে চাহিদা, মানুষকে যে ভুল বোঝানোর যে প্রক্রিয়া, সেটা তৃণমূল করে সাকসেসফুল। বিজেপি আসলে যে মানুষকে শুধরে দেবে তা নয়, কারণ শুধু হিন্দুত্ববাদ দিয়ে রাজনীতির গেম খেলে ভোট বাক্স ভরানো যাবে না। কারণ বহু মানুষ রয়েছেন তারা বিজেপিকে ভোট দিতে চান না, বিশেষ কিছু তার কারণ রয়েছে। যেমন হচ্ছে যে আপনাকে আমি বলি, কিছু কিছু ক্ষেত্রে বিজেপির উগ্র হিন্দুত্ববাদ, কিছু কিছু ক্ষেত্রে বিজেপির, যেমন আমি আপনাকে বলি উত্তরপ্রদেশের ভোটে, বিশেষ করে ওই জায়গাটাতে যোগী আদিত্যনাথ অনেকটাই যেখানে ধাক্কা খেয়ে গেল, ওই যে অখিল গিরিটিরি, ওই যে এরা জিতে গেল। হ্যাঁ, কেন? আপনার তার কারণ হচ্ছে যে কেন্দ্র থেকে বারাণসী প্রধানমন্ত্রী দাঁড়ান, সেখানে কত হাজার বাড়ি শুধুমাত্র মন্দিরের অ্যাক্সেস নদীর সঙ্গে দেওয়ার জন্য কয়েক হাজার বাড়ি তুমি গুঁড়িয়ে দিয়েছো। তুমি অন্য জায়গায় বাড়ি দিয়েছো কি দাওনি, মানুষের বাড়ি তুমি গুঁড়িয়ে শেষ করে দেবে। তোমার কি অথরিটি আছে? ভগবান আগে না মানুষের সেবাটা আগে, না মানুষ আগে? আর এই রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করার পরে এমন বিজেপি একটা হাওয়া ঘোরালো যেন বিজেপি রাম মন্দিরের জন্যই তৈরি হয়েছে। এবং তারপরে কিছু পাগলামির মতন কথা ওই মোহন ভাগবতের, যে রাম নাকি ভারতবর্ষ স্বাধীন করেছে। সভ্য শিক্ষিত মানুষেরা এই ধরনের পাগলামি কথা তো মেনে নেবে না। সুতরাং সেই জায়গা থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গ একটা কালচার জায়গা। পশ্চিমবঙ্গের রাজনীতিটা মানে কি বলবো, এখানে রাজনীতি করতে গেলে ওই তৃণমূলের মতো ভাতের হাঁড়িতে ঢুকে রাজনীতি করতে হবে, সেটা বিজেপির পক্ষে সম্ভব না। এখানে এখনও শেষ যে লোকসভা ভোট, আমি জানি বেশ কিছু অঞ্চলের রাজনীতিবিদরা তাদের দেখাই যেত না, দু একদিন রিক্সা করে এসেছে, পেছনে 5-7টার বেশি লোক নেই। সজল ঘোষের মতো মানুষকে ঘাড় ধাক্কা দিয়ে যেদিন পুলিশের ভ্যান তুলছিল ভোটের শেষের দিকে, একটা তার বিজেপির সমর্থক নেই। আবার বিরোধী দলনেতা একাই চেঁচিয়ে যাচ্ছে, তার আশেপাশে কোনো বড় নেতাকে দেখা যাচ্ছে না। কেমন একটা ভাঙন বিজেপির মধ্যে আমি দেখতে পাচ্ছি। এবং সর্বোপরি ব্যাপার হচ্ছে যে যারা ভালো কাজ করেছে বিজেপির হয়ে, তারা কেউ আজকে সাসপেন্ডেড, কারোর নামে জোর করে কেস দেওয়া হয়েছে, তার কোনো রিজন নেই। কয়েকজনকে মানে যারা টিকিট পেতে পারতো, উন্নতি করতে পারতো, তাদের কাছে অন্যায়ভাবে টাকা দাবি করা হয়েছে। সব আপনি খোঁজ নিন না, আমার কোনো ভয় নেই, এসব করা হয়েছে। বর্ধমানে বিজেপির অফিসে যখন আগুন লেগেছিল, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট দেখা দিয়েছিল। এইসব সমস্যার সমাধান না করতে পারলে অদূর ভবিষ্যতে বিজেপির এখানে খুব বড় গেম রয়েছে বলে আমি মনে করি না। কারণ বিজেপির এখানে একটা সমস্যা রয়েছে। কারণ এখানে দেখুন, একটা কথা বলি, এখানে সিপিএমের কিছু ভোট রয়েছে, কংগ্রেসের অল্প থাকলেও সিপিএমের কিছু ভোট রয়েছে। বিজেপি এখানে একটু স্ট্রং হলে সিপিএম এখানে দাঁড়াবে। এবং বিজেপির বড় নেতারা বাংলায় আদৌ সরকার করতে চায় কি না, আই মিন ডাউট। যতই তারা মুখে ক্যামেরার সামনে বলুক, তারা আদৌ, আপনি অফ ক্যামেরা তাদেরকে জিজ্ঞেস করবেন, বিজেপির এখানে সরকার গড়ার মতন ইচ্ছা আমার মনে হয় নেই, চায় না বিজেপি। সুতরাং সেই স্ট্র্যাটেজিটা মানুষ আস্তে আস্তে ধরে ফেলছে। কুণাল ঘোষ যা বলছেন সেটা সঠিক নাও হতে পারে, কিন্তু দেখুন আমি একটা কথা বলবো, তৃণমূলের চিটিংবাজির বিরুদ্ধে যদি বিজেপি শেষ কথা হয়, বিজেপির নিজের মধ্যে যা অন্দরে গণ্ডগোল, নিজের মধ্যে যা মানে বাকবিতণ্ডা এবং নিজেদের মধ্যে যা মানে ঝামেলা, তাতে বিজেপি যে মানুষের কাছে গিয়ে ভোট চাইবে, কোথায় যেন সেই সম্ভাবনাটা আমার কাছে ফিকে লাগছে। এবং যেহেতু কোনো অপশান নেই, 26-এ আমি তৃণমূলকেই দেখছি। মহেশতলায় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, 1 লাখ টাকা না দেওয়ায় ব্যবসায়ী দম্পতিকে পেটানো হলো রীতিমতো, কি বলবেন? খুব কমন ব্যাপার, তৃণমূলের এটাই হচ্ছে কালচার, এটাই হচ্ছে টিআরপি। 2-4টে পেটানো না হলে
মারধর না হলে, গুলিগালা না চললে, মাসে 2-4টে মার্ডার না করলে তৃণমূলে থাকার স্বাদটা গ্রহণ করা যায় না। এটা সেই জন্য তৃণমূলের খুব কমন ব্যাপার। তৃণমূলের কাউন্সিলর যেগুলো রয়েছে এক একজনের সাইকেল চড়ার যোগ্যতা নেই, তারা মার্সিডিজ চড়ে ঘুরে বেড়ায়। তাদের যদি সৎসাহস থাকে, জনগণের কাছে যখন ভিক্ষার ঝুলি চেপে মানে ভিক্ষার ঝুলি দাঁড় করিয়ে ভোটটা চায়, তখন তাদের বলা উচিত জনগণের জন্য স্যাংশন হওয়া টাকা তারা কিভাবে খরচ করেছে এবং তাদের ভাতা ছাড়া আর কত কোটি টাকা তাদের পকেটে ঢুকেছে। এই তোলাবাজি ধাপ্পাবাজি এটা আমরা আগেও দেখেছি। অন্য আরেকজন প্রমোটার, তিনি প্রমোটারের নামে অভিযোগ করেছেন, তাকে মারধর করা হয়েছে। আবার সাপ্লাই লাইন গন্ডগোল হওয়ার জন্য আমরা দেখেছি যে একজন কাউন্সিলর, তাকে প্রায় মারার চেষ্টা করা হয়েছিল। বিহারের কে মধুকুন্ডা কোথাকার গ্যাং, সেই পাপ্পু না খাপ্পুকে, তাও পাপ্পু না, পাপ্পুর 1 থেকে 10-এর যারা শার্প শুটার, তার হচ্ছে 9.5 নম্বরের শুটারটা এসেছিল, ওই পুচকে একটা শুটার এসেছিল যে ওইখানে। কিন্তু ব্যাপার হচ্ছে যে বিহারে এখন এতটাই কঠিন পরিস্থিতি, বিহারে এখন এতটাই স্ট্রং সিকিউরিটি, ওই পাপ্পু যদি ওখানে একটা চকলেট বোম ফাটায় না, ওই পাপ্পুর ওই দল বল ওই 9.5 নম্বর থেকে শুরু করে 1 নম্বর সবকটাকে জেলে ঢুকিয়ে দেবে এবং তাদের 10 বছর আগে জেল থেকে বেরোবে না তারা। কিন্তু এই লোকগুলোকে ভাড়া করে এনে পশ্চিমবঙ্গে মানে তৃণমূল এবং তৃণমূল শাসিত যত গুন্ডা, তারা রাজ্যটাকে চালাচ্ছে। কিন্তু খুব আনফরচুনেট, দুঃখিত, তৃণমূলেরই লোকরা যখন আজকে বিরোধী দলনেতা হয় অন্য দলে গিয়ে, তৃণমূলেরই লোকরা অন্য দলে গিয়ে যখন বড় বড় পোস্ট পায়, আর অন্য দলের যারা কাণ্ডারি ছিল, যারা মুখ ছিল, তাদেরকে ব্যাক ফরওয়ার্ড করে দেওয়া হয়, সেই দলের ওপর জনগণ বিশ্বাস রাখতে পারে না। যার জন্য তৃণমূল ধাপ্পাবাজি, তোলাবাজি, চিটিংবাজি, বালি থেকে পয়সা, খাদ্য থেকে পয়সা, চাকরি থেকে পয়সা সব কিছু নিয়েও আজকে ক্ষমতার অলিন্দে বসে আছে। এবং 26 সালে মার্কাটারি হয়তো হবে, কিছু ভোট কম বেশি হবে। ওই কুণাল ঘোষ যা বলছে 140 অতটা হবে না, মোটামুটি কানের পাশ দিয়ে সেই টিএমসি বেরিয়ে। বাংলা জুড়ে নিষিদ্ধ বাজি কারখানা একের পর এক ঘটছে, বিস্ফোরণের মতো ঘটনা। প্রশাসন কি করছে? প্রশাসন ঘুমাচ্ছে, প্রশাসন পয়সা নিয়ে চোখ বন্ধ করে থাকে। চম্পাহাটিতে ওপেন কালী পুজো 3-4 দিন আগের থেকে বাজি বিক্রি হয়, পুলিশ সেখান থেকে পয়সা পায়, পুলিশের গাড়ি বাজির ওই হালাল মার্কেটের পাশ দিয়ে ঘুরে চলে যায়, ভেতরে ঢোকে না, এবং ওপেন সেখানে চকলেট বোম বিক্রি হয়, ছোট বড় সমস্ত রকম। পুলিশ পয়সা খেয়ে এখানে সমস্ত অপরাধীদের ছেড়ে দেয় এবং ওই যারা বাজি ব্যবসায়ী তারা নিজেদের পেটের দায়ে পয়সা দেয় পুলিশকে। প্রশাসন যতদিন পর্যন্ত করাপশান থেকে না বেরোতে পারবে, ততদিন পুলিশের দিকে আঙুল তুলে কোনো লাভ হবে না। পুলিশের দিকে আপনি আঙুল তুলবেন, ওপরে দেখাবেন কলকাতা শহরে বাজি বাজেয়াপ্ত হয়, কিন্তু বড় বড় যে সমস্ত গ্রামের দিকে, মফস্বলের দিকে বাজি বাজার অবাধে, শুধু বাজিই না, নিষিদ্ধ বাজিও অবাধে বিক্রি হয় এবং পুলিশের মদতে পুলিশ সেখান থেকে হপ্তায় পয়সা নিয়ে নেয়, পুলিশের ডিউটি শেষ।